This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 6:30। তৃতীয় দফায় আজকে রাজ্যে 4 আসনে ভোট নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। গত লোকসভা নির্বাচনে এই 4টে আসনের মধ্যে দুটিতে জয়ী হয় তৃণমূল, একটি বিজেপি, একটি কংগ্রেসের। এবার দুই ফুলে যেমন টক্কর আছে তেমনই অন্যান্য ইকুয়েশনগুলো কাজ করছে, নজর রাখতেই হবে। মালদা উত্তরের দিকে সেখানে ডাবলের লক্ষ্যে নেমেছে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস, আর কংগ্রেসের মুস্তাক আলম। মালদা দক্ষিণ ফের বিজেপির বাজি শিরূপা মিত্র চৌধুরী। গতবার মাত্র 8000 ভোটে তিনি সেখানে হেরেছিলেন, তিনি বিধায়কও বটে। তৃণমূলের হয়ে লড়ছেন তরতাজা তরুণ নেতা শাহনওয়াজ আলী রায়হান। কংগ্রেস প্রার্থী করেছে ঈশা খান চৌধুরীকে, হাই প্রোফাইল প্রার্থী কংগ্রেসের নিঃসন্দেহে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবার প্রার্থী হচ্ছে মুর্শিদাবাদে। গোটা দেশের নজর থাকবে এই কেন্দ্রের দিকে। ফের আবু তাহের খান লড়ছেন তৃণমূলের টিকিটে। এখানে বিজেপি প্রার্থী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। নজর থাকবে হাই প্রোফাইল এই কেন্দ্রের দিকে। জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার আরও একটি আসন। তৃণমূলের হয়ে এখানে দ্বিতীয়বার লড়ছেন খলিলুর রহমান। গতবার তিনি জিতেছিলেন। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মোর্তাজা হোসেন, দীর্ঘদিনের কংগ্রেস নেতা। বিজেপির ধনঞ্জয় ঘোষ। নজর থাকবে 4টে কেন্দ্রের প্রত্যেকটা বুথের দিকে। আমাদের সহকর্মীরা যারা প্রতিনিয়ত জেলায় কাজ করেন তারা তো আছেনই, কলকাতা থেকে আমাদের টিম পৌঁছে গেছে প্রত্যেকটা বুথে বুথে। অন্যদিকে ভোটের আগের দিন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহেরের গলায় রীতিমতন হুমকির সুর। সত্যিই তো আমরা প্রশ্ন তুলছিলাম যে নির্বাচন শান্তিপূর্ণ করার দায়িত্ব কি শুধুমাত্র নির্বাচন কমিশনের, শুধুমাত্র পুলিশের, শুধুমাত্র রাজ্য প্রশাসনের? রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়িত্ব নেই? যখন এই প্রশ্ন আমরা তুলছি সেই সময় আবু তাহেরের গলায় রীতিমতন হুমকির সুর। তার হুঁশিয়ারি, মুর্শিদাবাদ খতরনাক জেলা, কেউ কাউকে মানে না। মুর্শিদাবাদের সব দুষ্কৃতির দায় নেব না, কাউকে ছেড়ে কথা বলা হবে না, যা হওয়ার ভোটের দিন হবে। প্রার্থীর মুখে হুমকি। আম ভোটার, আম জনতা, তাদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলছেন অনেকেই। আমি মুর্শিদাবাদ জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নাই। কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো না। এমনিতে তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে। এদিকে তার সঙ্গে সিপিএম ভাই এক হয়েছে, অধীর চৌধুরী তার আছেই, কিন্তু ছেড়ে কথা বলা হবে না। কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, নিশ্চিত থাকে। আমরা তো বলেইছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। দেখছেন দীর্ঘদিনের পলিটিশিয়ান, নির্বাচনের কয়েক ঘন্টা আগে তিনি বলছেন এই কথা। আচ্ছা, আপনিই তো বলছেন খতরনাক জেলা, তাহলে হঠাৎ করে এই ধরনের কথাবার্তার মানেটা কি? এই জেলায় তো সন্ত্রাস, বোমাবাজি, গুলি চলা, প্রাণহানি নতুন কিছু নয়। গণতন্ত্রের উৎসব এইখানে আক্ষরিক অর্থেই ক্ষমতা দখলের একটা লড়াই। পঞ্চায়েত ভোটেও যার কোনো ব্যতিক্রম হয়নি। তাই যারা ভোটকর্মী তারা কিছুটা দুরু বুকেই আজকে পৌঁছে গেছেন বুথে। তারা ভাবছেন ঠিকমতো বাড়ি ফিরতে পারবো তো? কথা বলেছিলাম আমরা। তারা এটা আশঙ্কা করছেন। কমিশন তো বলেছে সবকটা কেন্দ্রে পর্যাপ্ত বাহিনী থাকবে। সত্যি থাকবে তো? দেখুন, বোমা বারুদ আর আগ্নেয়াস্ত্রের দাপট, বুথ দখল, সংঘর্ষ, রক্তপাত থেকে প্রাণহানি। মুর্শিদাবাদী ভোটযুদ্ধের সেই চেনা ক্যানভাস। রাত পুরোলেই সেই মুর্শিদাবাদেরই 2 লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। মুর্শিদাবাদ আর ভোটিং চা কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে। নবাবের জেলায় প্রাণহানি, সংঘর্ষ, বোমাবাজি, ভোট এলেই এই ধরনের ছবি প্রায়ই দেখা যায়। গত পঞ্চায়েত নির্বাচনেও একের পর এক ঘটনায় তেতে উঠেছিল মুর্শিদাবাদের মাটি। লোকসভা ভোটেও কি তার পুনরাবৃত্তি হবে, নাকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবার ব্যতিক্রমী ভোট দেখবে মুর্শিদাবাদ? কাউন্টডাউন শুরু। এখন সম্পূর্ণ করুন, না হলে আপনাদের বুথে পৌঁছতে দেরি হতে পারে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে লোকসভা ভোটের কাজে যাওয়া সরকারি কর্মীরাও ডরাচ্ছেন। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা ভালো নয় বেশিরভাগেরই। তার উপর সাত সকালেই বেলডাঙ্গা আর সাগরপাড়ায় বোমা উদ্ধার হয়েছে।
পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই ভয়ানক ব্যাপার ছিল। পোলিং পার্সোনাল হিসাবে ফার্স্ট বোমাবাজির অভিজ্ঞতাটা আমার হয়েছে। যে গাড়িতে গেছি আমরা, এক গাড়িতে, সেই গাড়িতে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখেছি আমরা। অনেক জায়গায় শাসক দল মানে তার বুথ দখল করেছিল, ছাপ্পা মেরেছিল। পরিসংখ্যান বলছে গত বছর গ্রাম বাংলার ভোটের দিন শুধু মুর্শিদাবাদেই 4 জন খুন হয়েছিলেন, মালদায় প্রাণ গিয়েছিল 3 জনের। তাই ফারাক্কার এপার ওপারে 4 লোকসভা আসনে ভোটের রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি রুখে দেওয়াটাই নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। নির্বিঘ্ন ভোট করাতে ভরসা কেন্দ্রীয় বাহিনী। যদি রিজার্ভ ফোর্স থাকে তাহলে ভালোই হবে। লোকসভা বা বিধানসভা ইলেকশনের ফোর্স থাকে, ওই জন্য ঝামেলার বিষয়টা কম। কেন্দ্র বাহিনী থাকলে একটু আশ্বস্ত হতে পারি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিলে আমরা কিন্তু হীনমন্যতায় ভুগবো। নির্বাচন কমিশনের আশ্বাস মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি বুথগুলিতে দেখা যায়, বাস্তবের মাটিতে গিয়ে দেখা যায়, বাস্তবের মাটিতে গিয়ে আশ্বাস বাস্তবায়িত হয়, তাহলেই ভোট কর্মীরা আশ্বস্ত থাকবেন। কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 600টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। মোতায়েন 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর লোকসভায় স্পর্শকাতর বুথের সংখ্যা 422। মোট 68 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। চেষ্টা করবে তৃণমূল, তবে এখানে রুখে দিবে, মানুষ রুখবে, কংগ্রেস বামের কর্মীরা রুখবে। প্রশাসন তো আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে, পর্যবেক্ষক যারা, তাদেরকে সব বলেছি। কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে, নিশ্চিত থাকবে। আমরা তো বলেছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেরে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। আর যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায় এবং দায়িত্ব স্থানীয় থানা, পুলিশ, নাহলে এসডিপিও, নাহলে এসপির উপর পড়বে। মালদা উত্তর ও দক্ষিণ এই 2 লোকসভায় ভোট গ্রহণ। সূত্রের খবর, 2 কেন্দ্র মিলিয়ে মোট 143 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট নিরাপত্তায়। প্রচার পর্ব আপাতত নির্বিঘ্ন, কিন্তু ভোটের দিন সব ঠিক থাকবে তো? ভোট কর্মীরা কপাল ঢুকে বলছেন জয় বাবা সেন্ট্রাল ফোর্স। সৌরভ দত্ত এবং সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আজ তৃতীয় দফায় দেশে 93 আসনে ভোট। বাংলা 4 কেন্দ্র ছাড়াও গুজরাটের 25, কর্ণাটকের 14, মহারাষ্ট্রের 11, উত্তরপ্রদেশের 10, মধ্যপ্রদেশের 9, ছত্তিশগড়ের 7, বিহারের 5, অসমের 4, গোয়ার 2 ও দাদরা এবং নগর হাভেলির 2 আসনের নির্বাচন। দেশের নজর গুজরাটে। গান্ধীনগর কেন্দ্রের ভোটার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ ভোট দেবেন আহমেদাবাদে। এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন গান্ধীনগর কেন্দ্রে অমিত শাহ, পোরবন্দরে মনসুখ মান্ডব্য, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লড়ছেন গুনা থেকে। মধ্যপ্রদেশের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং দিগ্বিজয় সিং এর দিকেও নজর রয়েছে। অখিলেশ পত্নী ডিম্পল যাদব লড়ছেন মাইনপুরি থেকে। ধারওয়ারে আরেক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তৃতীয় দফায় 93 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1300 জন প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণ করবেন 11 কোটির উপর ভোটার। নির্বাচনের পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরাখণ্ডের দাবানলে গত 3 দিনে মৃত বেড়ে 5। জঙ্গলের আগুন নিভতে ভরসা বৃষ্টি মানছেন প্রশাসনের কর্তারা। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডে। অন্যদিকে আজ আরও একটা দিকে নজর থাকবে। আজ সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। গতকাল মামলার শুনানি পিছিয়ে যায়। ঠান্ডা মাথায় সব পক্ষের বক্তব্য শুনব, মন্তব্য করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা জমা দেবে কি এসএসসি? আজ সুপ্রিম কোর্টে পরীক্ষার মুখে স্কুল সার্ভিস কমিশন। কি অবস্থান নেবে এসএসসি? শীর্ষ আদালতের দিকে নজর রয়েছে, চাকরিহারাদের নজর রয়েছে আমাদেরও। অন্যদিকে তৃণমূল বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দুতে সেই সন্দেশখালী। নারী নির্যাতন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে যতটা সুর চড়িয়েছেন অমিত শাহ, ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে ততটাই বিঁধলেন মমতা অভিষেক। সোমবার সন্দেশখালীতে বড় মিছিল করে তৃণমূল। এদিনই জমি সংক্রান্ত অভিযোগের তদন্তে সন্দেশখালীর একাধিক জায়গায় ঢু মারে সিবিআই। ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आपके नाक के नीचे सैकड़ों बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है।
परंतु मैं आज बता देता हूं, संदेश खाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालें। সোমবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের প্রচারে সন্দেশখালী ইস্যুতে পুরনো মেজাজেই তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। কিন্তু সন্দেশখালীর বিতর্কিত ভাইরাল ভিডিও নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি তিনি। এমনকি টিভি9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও এ নিয়ে কিছুই বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। संदेशखाली को वीडियो वायरल हुआ था। सबसे पहले तो ममता बनर्जी ने संदेशखाली में उनका नेता इतने सालों तक महिलाओं के साथ दुराचार करा रहे, इसका जवाब देना चाहिए। उसको वो अरेस्ट भी नहीं करती है, हाईकोर्ट को ऑर्डर करना पड़ता है। किस प्रकार का राज है? गरीब महिलाओं का शोषण धर्म के आधार पर करेंगे क्या? इस प्रकार से देश नहीं चल सकता, बंगाल नहीं चल सकता। ममता बनर्जी को जाना ही। ঘটনাচক্রে ডিফেন্সের পথ ছেড়ে সন্দেশখালী ইস্যুতে এখন আক্রমণের সুর সপ্তমে তুলেছে তৃণমূল। হাতিয়ার করেছে সেই ভাইরাল ভিডিওকেই। সোমবার বর্ধমান বীরভূমের সভায় অবিকল এক সুরে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না। 2000 টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে, আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে। সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা দুহাত দিয়ে আটকাতে পারি, সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারে না। আজকে সত্য প্রকাশিত হয়েছে। শুধু মঞ্চ থেকেই নয়, ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল। সোমবার সন্দেশখালীর ত্রিমণি বাজার থেকে বড় প্রতিবাদ মিছিল করে তারা। নেতৃত্বে ছিলেন এলাকার বিধায়ক সুকুমার মাহাতো। সঙ্গে সঙ্গে সন্দেশখালীর মহিলারা আজকে অপমানিত হয়েছে, তার জন্য সন্দেশখালীর মহিলারা আজকে গর্জে উঠেছে, তারা প্রতিবাদ করছে, তারা মিছিল করছে। সূত্রের খবর, আগামী দিনে দলের তরফে গোটা রাজ্যে ব্লকে ব্লকে স্ক্রিন টানিয়ে স্টিং অপারেশন এবং অভিষেকের বক্তব্য শোনানো হবে। সেই সঙ্গে চলবে প্রতিবাদ কর্মসূচি। এই ইস্যুতে তৃণমূলকে অবশ্য ফাঁকা জমি ছাড়তে রাজি নয় বিজেপি রাজ্য নেতৃত্ব। কেউ খাবে না। তৃণমূল আবাসের বাড়ির ফর্ম ফিল আপ করছে, তাতে কে খাবে? তৃণমূল মানে চিটিংবাজ, তৃণমূল মানে ধাপ্পাবাজ, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ফেরেববাজ, সবাই জানে। আমরা এই একজনেরটাকে কেন তৃণমূল কংগ্রেসের কথা অনুসারে আমি যদি ধরেও নিই ওটা সত্যি ভিডিও, তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব 600-700 জনের কথাকে ডিসকার্ড করে, বাতিল করে? এই তরজার মধ্যেই সোমবার সন্দেশখালীতে ফের ঢু মারে সিবিআই। জমি সংক্রান্ত অভিযোগের তদন্তে ন্যাজার থানায় শিশিরতলায় দীনমণ্ডলের বাড়িতে যান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। বেরমজুরের মোল্লাপাড়ায় হান্নান গাজীর বাড়িতেও যায় সিবিআই। দুজনেই ইমেল মারফত সিবিআই দপ্তরে জমি সংক্রান্ত অভিযোগ জানান। নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। গতকালই রাজ্যে একাধিক কর্মসূচি ছিল অমিত শাহের, যার মধ্যে একটি দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমানের সভা। দেখুন, একটা প্রশ্ন উঠছিল, দিলীপ ঘোষ কি কোথাও গিয়ে রাজ্য বিজেপির মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন? তাই কি তাকে তার পুরনো কেন্দ্রে দাঁড় না করিয়ে অন্য জায়গায় পাঠানো হয়েছে? যখন এইসব জল্পনা চলছে, এইসব প্রশ্ন উঠছে, তখন পাশে বসিয়ে দিলীপকে ভাই, বড় নেতা সম্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দেখুন, গত সপ্তাহের কথা, বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের পদ্মপ্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে তিনি সভা করেন। সেই ভাষণে ভোট প্রার্থনা থাকবে না, তা কি হয়? বর্ধমান दुर्गापुर से मेरे बहुत निकट साथी भाई दिलीप घोष, इनको विजयी बनाना और इनको मिलने वाला हर वोट मोदी की शक्ति बढ़ाएगा। খুব ঘনিষ্ঠ বলে যাকে পরিচয় করান খোদ প্রধানমন্ত্রী, তিনি স্পেশাল তো বটেই। সোমবার যেন ছিল তারই দ্বিতীয় পর্ব। এবার আসরে অমিত শাহ। यहाँ से हमारे प्रत्याशी दिलीप घोष जी है। दिलीप का बंगाल में भारतीय जनता पार्टी बढ़ी, उस वक्त भारतीय जनता पार्टी के अध्यक्ष थे, हमारे बड़े नेता है दिलीप। বড়
নেতা, তাঁর আমলে বাংলায় বিজেপির শ্রীবৃদ্ধি, ধারে ভারে বেড়ে ওঠা। কতগুলো শাহী সার্টিফিকেট পেয়ে গেলেন বলুন তো দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে ইদানিং তিনি বেশ কোণঠাসা, তবে তিনি দমার পাত্র নন। একের পর এক বিতর্ক তৈরি করার রসদ তার কাছে রেডি। গত লোকসভা নির্বাচনে যিনি ছিলেন বঙ্গ বিজেপির শেষ কথা, তাঁকেই খুঁজে পাওয়া দায় হয়ে পড়েছিল। আর এবার ভোটে লড়াইয়ের ক্ষেত্রে গতবারের জেতা আসনটি পর্যন্ত পাননি, সরিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। এই যখন অবস্থা, বারবার উঠছে দ্বন্দ্বের অভিযোগ, তখন ভোট প্রচারে এসে দিলীপকে প্রশংসায় ভরিয়ে দিলেন অমিত শাহ। একবার दिलीप दा को जिता दो, ये गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। শুধু কি গুন্ডা দমন নাকি? উন্নয়নের প্রতিশ্রুতিতেও দিলীপ ঘোষই শাহের ভরসা, তাকে জেতালেই মিলবে সব। गारंटी कहकर जाता हूं, दिलीप दा को जिता दो, वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। এই দিলীপ ঘোষই যখন সাফল্যের মধ্য গগনে, তখনই কিন্তু পদ হারিয়েছিলেন। বাংলায় দলের রাজ্য সভাপতি পদ যাওয়ার পর দলের সর্বভারতীয় সহ সভাপতি হন, সেটাও গেছে। এখন তো কোনো পদই নেই, তবু দিলীপেই আস্থা নরেন্দ্র মোদী, অমিত শাহের। তিনি নিজেও অবশ্য নিজেকে সার্টিফিকেট দিয়েছেন এর আগে। কে পশ্চিমবাংলা লড়াই করেছে? দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। তবে একা নিজের হয়ে গলা ফাটানো আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দরাজ সার্টিফিকেট, দুয়ের তফাৎটা খুব স্পষ্ট। তাই কি এদিন প্রচারে নেমে দিলীপ ঘোষকেই টার্গেট করতে ব্যস্ত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী নিজেও? আমি জানতাম উনি উল্টো পাল্টা বলেন, কারণ কি আর করবে, মেদিনীপুরে বেচারা তার সিট ছিল, সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না, তিনি চলে এলেন এখন বর্ধমানপুরে। কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে? আপনি মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন? মুখে মুখে এখন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপিকে তিনি শক্ত ভিত দিয়েছেন, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিয়ে গেলেন শাহ। মনে করালেন 19-এর লোকসভা, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির সাফল্য। তা কি শুধুই ঘোষবাবুকে চাঙ্গা করতে, নাকি এই সার্টিফিকেট আসলে বিশেষ কোনো বার্তা দিল বঙ্গ বিজেপি নেতাদের? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি এসেছে গোটা রাজ্যে, কিন্তু স্বস্তির বৃষ্টিতেও বিপত্তি। কালবৈশাখীতে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত 6 জনের, কোথাও বাজ পড়ে, কোথাও দেওয়াল চাপা পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।